সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশ্বের আয়োজন এখন টিভির 20 সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা এবং আমার সঙ্গে আছে সহকর্মী এসকে শাওন। কেমন আছেন এসকে শাওন এবং কেমন এনজয় করছেন এখন পর্যন্ত বিশ্বকাপ? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন পর্যন্ত এনজয় করছি বলতে কিছু বড় দল বাদ পড়ে গিয়েছে, সেটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না, যেহেতু বড় টিমগুলোর প্রতি আসলে মানুষের আগ্রহ বেশি থাকে। যেমন আমরা দেখলাম যে পাকিস্তানের মতো টিম বাদ পড়ে গেছে, শ্রীলঙ্কার মতো টিম বাদ পড়ে গেছে, এটা আসলে হতাশারই বলা চলে। তবে ওভারঅল চিন্তা করতে গেলে বাংলাদেশ একটা টি-20 বিশ্বকাপের সুপার 8-এ যাওয়ার রেসে রয়েছে, সেটা একটা ভালো খবর আমাদের জন্য। হ্যাঁ, অলমোস্ট 7টি দল কিন্তু তাদের সুপার 8 নিশ্চিত করেছে। একটি লাস্ট খেলাটি বাকি আছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে। এই ম্যাচটির পরেই নির্ধারণ হবে লাস্ট কোন দলটি সুপার 8-এ যাচ্ছে। এবং ওভারঅল যদি বাংলাদেশের খেলা সহ পুরো বিশ্বকাপে এবারে বিশ্বকাপটির কথা বলি, ছোট দলগুলো যেভাবে পারফরমেন্স করলো আসলে এটি বহিঃপ্রকাশ হয় গ্লোবালাইজেশন অফ ক্রিকেট। আমরা যেটা চাচ্ছিলাম ব্র্যান্ডিং করার জন্য, ইউএসএ থেকে এবারে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হয়েছে, সদস্য 10 দেশগুলোর মধ্যে একটি দেশ। তো এটি কিন্তু একটি চিত্র তুলে ধরে যে আমরা যেভাবে চাচ্ছিলাম যে ব্র্যান্ডিং করার জন্য। আপনি যদি সকার বিশ্বকাপগুলোতে দেখেন 32টি দল খেলে এবং কোনো ছোট দল বড় দল বলতে খুব কমই বোঝায়। সেটা টি-20 ক্রিকেট কিন্তু একদম বড় উদাহরণ। এটি আমাদের ক্রিকেটের জন্য একটি বড় জায়গা ক্ষেত্র হয়ে দাঁড়ায়, মার্কেটিং থেকে শুরু করে সবকিছু। কিন্তু বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশ কিন্তু টি-20তে এখনো বড় দল হিসাবে তৈরি হয়নি। এবারে বিশ্বকাপে যদিও অনেক ভালো খেললো। কি মনে হচ্ছে, কি আপনার কাছে ওভারঅল যদি বলছেন? আপনার শেষের কথা দিয়ে শুরু করছি। আপনি বলছেন যে অনেক ভালো খেললো। আপনি শ্রীলঙ্কার বিপক্ষে যদি ম্যাচটা দেখে থাকেন, সেই ম্যাচে বাংলাদেশ হয়তো ম্যাচ জিতেছে, কিন্তু আসলে আমার মনে হয় যে আরও ভালো খেলার সুযোগ ওই ম্যাচে ছিল বাংলাদেশের। বিশেষ করে আমরা ধারাবাহিকভাবে দেখছি যে টপ অর্ডার ব্যাটার যারা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যর্থ হচ্ছেন। আপনি ভালো খেলার কথা বলছেন, সেকেন্ড যে ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশ হেরেছে, সেখানেও আসলে বলতে গেলে ব্যাটারদের ব্যর্থতার কারণেই বাংলাদেশ ম্যাচটা হাত থেকে ছিটকে গিয়েছে। লাস্ট ম্যাচও জিতেছে। আমরা যদি 3টা ম্যাচ আসলে একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে লাস্ট ম্যাচটা হয়তো বাংলাদেশ একটু ভালো খেলেছে, কিন্তু বাকি 2টা ম্যাচ আসলে বাংলাদেশ নিজেদের চেয়ে আরও ভালো কিছু করতে পারতো আমার মনে হয়। আর এখন পর্যন্ত আপনি যেটা বললেন যে টি-20 বড় দল হয়ে উঠতে পারেনি, এটা আসলেই বাস্তব। কারণ হচ্ছে যে আমরা এখন পর্যন্ত টি-20 ফরম্যাটে তেমন কিছুই করতে পারি না, আমাদের বড় কোনো অর্জন নেই, বা আমরা এখন পর্যন্ত সুপার 8-এর অপেক্ষায় আছি। আমাদের বড় কোনো অ্যাচিভমেন্ট টি-20 বিশ্বকাপে নেই, আমরা সেমিফাইনাল বা ফাইনাল কখনো খেলতে পারিনি। অর্থাৎ কালকের আমাদের, আপনি বলছেন যে সুপার 8-এর কথা 7টি টিম নিশ্চিত করেছে, আরেকটি টিম হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি। কালকে ভোরবেলা ম্যাচ রয়েছে, 2টা ম্যাচ রয়েছে একই গ্রুপে, ডি গ্রুপের ম্যাচ, শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডসের ম্যাচ, বাংলাদেশের সঙ্গে নেপালের ম্যাচ। বাংলাদেশটা 1 ঘন্টা আগে সকাল 5:30টায়, আরেকটা হচ্ছে যে সকাল 6:30টায়। কালকে বাংলাদেশের সুযোগটা সবচেয়ে বেশি থাকবে, কারণ বাংলাদেশ পয়েন্ট টেবিলের 2য় অবস্থানে আছে এখন পর্যন্ত। তাছাড়াও তাদের যে রান রেট সেটা তুলনামূলকভাবে অনেক বেশি। আর কালকের ম্যাচে শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেও যায়, সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হবে, প্লাস হচ্ছে বাংলাদেশকে হারতে হবে, তাহলে নেদারল্যান্ডসের একটা সুযোগ থাকবে। তবে সব কিছু মিলিয়ে আসলে যদি বলি যে বাংলাদেশের সম্ভাবনাটা একদম 90% বা 99% বলতে পারেন কালকের ম্যাচ। আর কোনো কারণে যদি বৃষ্টির কারণে, আমরা দেখছি যে বৃষ্টির কারণে বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, গত রাতে একটা ম্যাচ কার্টেল ওভারে গড়িয়েছে, কিন্তু বাংলাদেশের ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাও পুরো দিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়, তখন বাংলাদেশের সম্ভাবনাটা একটু বেশি থাকবে। আমরা কালকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশটা যদি সময় একটু দেখতে চাই, আমরা নাজমুল শান্তর কথা বলতে পারি। নাজমুল শান্ত আসলে এবারের বিশ্বকাপে তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না, বা এই বছরই টি-20তে তেমন আসলে তিনি ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। বিশেষ করে মানে ব্যাটিংয়ের কথাটা যদি বলি, আমরা দেখছি যে ক্যাপ্টেন হিসেবে সে আসলে সাকসেস, এখন পর্যন্ত তিনি সাকসেস বলতে শুধু টি-20 বিশ্বকাপ, তার আগে একটা টুর্নামেন্ট খেলেছেন, টি-20 সিরিজ খেলেছেন আমেরিকার বিপক্ষে, সেখানে কিন্তু আসলে বাংলাদেশ 2-1 হেরেছিল। এই নাজমুল শান্ত আসলে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন টপ অর্ডার ব্যাটারদের মধ্যে। তাছাড়াও আমি লিটন দাসের কথা বলি, লিটন দাস বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ একজন প্লেয়ার, তিনিও ব্যর্থ হচ্ছেন। তবে কালকের ম্যাচে আসলে আমরা বলতে পারি যে অটোমেটিক চয়েস হিসেবে তারা থাকবেন। বা তানজিদ তামিমের কথা যদি বলি, প্রথম 2 ম্যাচে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি, কিন্তু লাস্ট যে ম্যাচ তিনি খেলেছেন সেখানে 35 ছিল, বাংলাদেশ আসলে ম্যাচ জিতেছে। তাছাড়াও আমরা সাকিব আল হাসানের কথা বলছিলাম, যে সাকিব আল হাসান প্রথম দিকে বলি বা টি-20 বিশ্বকাপের আগের যে প্রস্তুতিমূলক যে সিরিজ খেলেছে আমেরিকার বিপক্ষে, সেখানেও সাকিব আল হাসান মাত্র 1টি উইকেট পেয়েছিলেন, ব্যাটিংও সুবিধা করতে পারেননি। ইভেন টি-20 বিশ্বকাপেও কিন্তু সাকিব আল হাসান তার নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। কিন্তু আমাদের জন্য আসার খবর, বড় তারকা সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, তিনি কিন্তু ফর্মে ফিরেছেন। বিশেষ করে তার ব্যাটিংয়ের কথা যদি বলি, 64 গত ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। যদিও বোলিংয়ে তিনি উইকেট পাননি, কিন্তু শেষ দিকে আসলে তিনি ইকোনমির দিক বিবেচনা করে বাংলাদেশকে আসলে একরকম খুব বড় একটি রান বাঁচিয়েছেন, বা রান বাঁচিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। যেমনটি বলছিলেন, তাছাড়াও যদি আমরা বলি যে
ওয়েস্ট ইন্ডিজের যে উইকেটটিতে খেলা হবে বলা হচ্ছে এটা স্পেন সহায়ক উইকেট হবে, বাংলাদেশের উইকেটের সাথে কম্পেয়ার করলে মিরপুরের উইকেটের সাথে আপনি তুলনা করতে পারেন। সেক্ষেত্রে কি মনে হয় যে আমরা টপ অর্ডার দেখলাম একটু অফ ফর্মে আছে, স্পেশালি শান্ত তো ক্যাপ্টেন, তাকে আমরা ড্রপ দিতে পারবো না অবভিয়াসলি। তারপরেও যদি আমরা আরও যারা ব্যাটার রয়েছে সেখানে কি আমরা একটি কম ব্যাটার খেলিয়ে একজন বোলিং অলরাউন্ডার, স্পেশালি অফ স্পিন অলরাউন্ডার, এখানে শেখ মেহেদী রয়েছে এবং তানভীর রয়েছে, তাদেরকে খেলাতে পারি কিনা? হ্যাঁ, এখানে সুযোগ আছে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক টিম ম্যানেজমেন্ট আসলে উইনিং কম্বিনেশনটা ভাঙতে চায় না। সেক্ষেত্রে যদি তারা বিবেচনা করে যে না, কালকের ম্যাচ যেখানে হবে, আমরা গত ম্যাচ নেপাল আর সাউথ আফ্রিকার এই মাঠে আর্নসভেল যে স্টেডিয়াম, এই মাঠ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনের একদম স্বর্গ বলতে গেলে। এই মাঠে যদি আসলে বাংলাদেশকে খেলতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে একটা ব্যাটার কমিয়ে তারা একটা স্পিনার খেলাতে পারে। আমরা দেখে থাকি যে টি-20 ক্রিকেটে অনেক সময় 4টা বা 5টা বেশি উইকেট পড়ে না। সেক্ষেত্রে আপনি যদি ব্যাটার কমিয়ে একটা স্পিনার খেলান, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা বোলিং লাইন আপে একটু সুবিধা দিবে। আপনি যদি পেসারদের কথার দিকে একটু আসেন, পেসারদের কথা বলি যে পেসাররা প্রত্যেকেই ফর্মে রয়েছেন। আপনি মুস্তাফিজের কথা বলেন, কিংবা আপনি তানজিম সাকিবের কথা বলেন, কিংবা তাসকিনের কথা বলেন, তিনজনই ফর্মে রয়েছে। আপনি কাউকেই বসাতে পারবেন না। যদিও বসাতে হয়, সেক্ষেত্রে আপনি যদি ব্যাটার বেশি খেলাতে চান তাহলে হয়তো আপনি একটা পেসার কমাতে হবে। সেক্ষেত্রে তিনজনে যে কাউকে আপনাকে বসিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনি মাহিদির কথা বলছিলেন, মাহিদি এক্সপিরিয়েন্স ক্রিকেটার। মাহিদি এখন পর্যন্ত আমার জানা মতে 48টি ম্যাচ তিনি খেলেছেন, 38 উইকেট তার রয়েছে। আর তানভীর একেবারে নতুন, তানভীর খুব বেশি ম্যাচ খেলেননি, খুব বেশি দিন হয়নি তার অভিষেক হয়েছে, মাত্র 4টি ম্যাচ খেলেছেন। কালকের ম্যাচটি যদিও বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে গুরুত্বের দিক দিয়ে কিন্তু খুব এগিয়েই থাকবে, কারণ বা এই বিবেচনায় হয়তো টিম ম্যানেজমেন্ট হয়তো কোনো হুমকি, কোনো সিদ্ধান্ত নেবে না আর কি। যেমন বলছিলেন, তাছাড়া যদি আমরা বলি নেপাল টিমের কথা বলি, নেপাল টিমে কিন্তু যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ এবং নতুন সবকিছু মিলে একটি কম্বাইন্ড টিম বলা যায়। তাদের স্পেশালি স্পিন অ্যাটাকটা কিন্তু যথেষ্ট পরিচয় দিয়েছে তাদের শক্তিমত্তার। এবং তার দলটা যদি দেখেন, রোহিত পাইডেল, কুশাল ভুরকেট, আসিফ শেখ, অনিল শাহ, এবং যে বলারটার কথা আমরা বেশি বলতে চাচ্ছি সে হচ্ছে সন্দীপ লামিচান। হ্যাঁ, লামিচান যেভাবে বল করছে, আমরা কিন্তু যে উইকেটে খেলা হচ্ছে, নেপাল অবশ্যই আমার কাছে মনে হয় একটি কঠিন শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। লাস্ট ম্যাচে লামিচানে 4 ওভার বোলিং করেছেন, 18 রান দিয়েছেন, কোনো উইকেট নেননি। কিন্তু লামিচানেকে আমরা যারা অকেশনাল বোলার রয়েছেন, আপনি ভোটেলের কথা বলছিলেন, ভোটেল কিন্তু আসলে মূলত তাদের ওপেনিং ব্যাটসম্যান। তাকে বোলিং করানো হয়েছে, তিনি 4টা উইকেট পেয়েছিলেন। আসলে বড় তারকা বলতে লামিচানে আছেন স্পিনার। এখন গত ম্যাচে যে স্পিনার, আমি দীপেন্দ্র সিং এর কথা বলতে পারি, তিনিও 3টি উইকেট পেয়েছেন। লামিচানে উইকেট পাননি, কিন্তু ইকোনমি রেটের দিক দিয়ে কিন্তু লামিচানে বেশ এগিয়ে ছিলেন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো বিশ্লেষণ করতে পারেন যে লামিচানের পাশাপাশি আসলে অন্য দুজন ক্রিকেটার ভালো করেছেন বা উইকেট পেয়েছেন গত ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য আসলে মাথা ব্যথার কারণ হলেও হতে পারেন, সেটা নিশ্চিত না। কারণ তাছাড়াও বাংলাদেশের যেহেতু টপ অর্ডার ব্যাটারদের কথা আমরা শুরু থেকে বলছিলাম যে তারা আসলে ধারাবাহিকভাবে আসলে পারফরমেন্স করতে পারছেন না, সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে স্পিনাররা কালকের ম্যাচের জন্য বাংলাদেশের ব্যাটারদের জন্য বিশেষ করে আসলে হুমকি হতে পারেন আর কি। আপনি যদি বলেন, বাংলাদেশের কিন্তু গতকাল ম্যাচটি খেলেছিল, লাস্ট ম্যাচটি খেলেছিল ডেতে, এবং আজকের ম্যাচটি কিন্তু তাদের আগামীকালের ম্যাচটি কিন্তু ডে নাইট। এবং আমি যদি নেপালের কথা বলি, ওরা কিন্তু ডে নাইট ম্যাচ খেলে, এবং কালকে আমাদের সাথে যে ম্যাচটি খেলবে সেটি কিন্তু আবার ডে নাইট ম্যাচ। সেক্ষেত্রে কি নেপাল একটু এগিয়ে থাকবে কিনা? আপনাকে একটা তথ্য দিই, নেপাল আপনি বলছেন যে সাউথ আফ্রিকা ম্যাচের কথা, সেই ম্যাচ ডে নাইট খেলেছে, এই মাঠেই খেলেছে। বাংলাদেশ কিন্তু গতকাল অনুশীলন করেছে, শেষ অনুশীলন এই ম্যাচের আগে। আজকে কোনো অনুশীলন তাদের ছিল না। গতকাল তারা যে অনুশীলনটা করেছে সেটা কিন্তু আসলে দিনের আলোয় তারা করেছে, যদিও আসলে রাতে হয়তো সুযোগ ছিল না, দুপুরে অনুশীলন করেছে নেপাল। সেই ক্ষেত্রে যদি আপনি সন্ধ্যার ম্যাচের কথা বলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি নেপাল হয়তো তুলনামূলকভাবে শক্তির বিবেচনায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, কিন্তু সেই হিসেব করতে গেলে নেপাল কিন্তু তুলনামূলকভাবে এখানে একটু এক্সপিরিয়েন্সের দিক দিয়ে এগিয়ে থাকবে। কারণ বাংলাদেশ 10 থেকে 11 বছর আগে এই মাঠে ম্যাচ খেলেছিল, সেটাও আসলে ডে নাইট ম্যাচ ছিল না। ফ্লাডলাইটের আলোয় আসলে এটাই হয়তো প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ এই মাঠের মধ্যে। সেই ক্ষেত্রে নেপাল যেহেতু সাউথ আফ্রিকার মতো টিমের বিপক্ষে একটা ম্যাচ খেলেছে, বা তাদেরকে একরকম হারিয়েই দিতে নিয়েছিল একবারে, বা নেপালের কোচ এখন পর্যন্ত আসলে মেনে নিচ্ছেন যে তিনি এই ম্যাচটা জিতে নিয়েছেন। তো সেই ম্যাচ যেহেতু তারা খেলছেন, ডে নাইট ম্যাচ খেলেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের চেয়ে একটু এগিয়ে থাকবে নেপাল। আরেকটি মজার তথ্য দিতে চাই, 2003 সালে বাংলাদেশ কানাডা ম্যাচে সেই দিনটিও ছিল ঈদের দিন, এবং তখন যদিও টিম হিসাবে যথেষ্ট পরিমাণে শক্তিশালী দল ছিল না, বাংলাদেশ কানাডার সাথে হেরে যায়। আবার আজকে খেলা হবে, আগামীকাল খেলা হবে ঈদের দিন, যদিও টিম হিসাবে বাংলাদেশ অনেক বেশি পরিপূর্ণ, অনেক বেশি শক্তিশালী একটা দল। তারপরে ছোট দলগুলো, স্পেশালি সদস্য দলগুলো যেভাবে এখনকার বিশ্বকাপে খেলছে, দুটি বড় টিম, পাকিস্তান অলরেডি
সুপার 8 থেকে করতে পারবে না এবং নিউজিল্যান্ড বাদ পড়ে গিয়েছে, ইংল্যান্ড সামহাও মেক করেছে, তো শ্রীলঙ্কা বাদ পড়ে গিয়েছে এবং শ্রীলঙ্কা, অবশ্য শ্রীলঙ্কা তিনটি বড় দল কিন্তু অলরেডি বাদ পড়ে গিয়েছে। দেখেন, আপনি বলছিলেন যে ঈদের দিনের ম্যাচের কথা, আসলে কালকের ম্যাচটা যদি কোনো অঘটন না ঘটে সেই ক্ষেত্রে বাংলাদেশেরই সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে, আমি শুরু থেকে বলছিলাম। আর নেপালের কথা বলছেন যে আসলে ছোট দল, তারা কিন্তু আসলে যোগ্যতা দিয়েই এখানে কোয়ালিফাই করে এসেছে। আপনি দেখেন যে জিম্বাবুয়ের মতো টিম, তারা কিন্তু এবারে টি-20 বিশ্বকাপে আসতে পারেনি। উগান্ডার মতো টিম এবার টি-20 বিশ্বকাপ খেলছে, যদিও তারা আসলে লজ্জার রেকর্ড গড়ছে অল্প রানে অল আউট হয়ে, কিন্তু খেলছে, তারা তাদের কোয়ালিটি দিয়েই কিন্তু এই জায়গা পর্যন্ত এসেছে। নেপালও কিন্তু আসলে তাদের যোগ্যতা দিয়ে এসেছে। যদি একটি ম্যাচ জিতে নিত তাহলে হয়তো ক্রিকেটীয় উন্মাদনাটা আসলে অনেকটাই ছড়িয়ে যেত। লাস্ট ম্যাচের কথা যদি বলি। ধন্যবাদ এসকে শাওন এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পর আবার ফিরে আসছি। ফিরলাম আবারও বিরতির পরে। শুনছিলাম বিশ্বকাপে স্কোয়াড বাংলাদেশ এবং নেপালের এবং সম্ভাব্য একাদশ নিয়ে। আপনি যদি স্পেসিফিক এবারে বিশ্বকাপে বাংলাদেশে সব থেকে বেস্ট পারফর্মারের কথা বলেন, কে আপনার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমাদের টিমে বেস্ট পারফর্মার? বেস্ট পারফর্মার যদি ব্যাটিংয়ের দিক দিয়ে বলি, সেক্ষেত্রে আপনি তাহিদ হৃদয়কে আনতে পারেন কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকে আনতে পারেন। বেস্ট পারফর্মার আসলে বেস্ট পারফর্মার ব্যাটারদের কথা যদি বাদ দিই, আপনি দেখেন যে এই বিশ্বকাপে বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, এর মধ্যে আপনি যদি দেখেন যে দুটা ম্যাচ, যে একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে, আর একটা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে, এই দুইটা ম্যাচ জয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা বোলারদেরই। 60 থেকে 70% বোলারদেরই ভূমিকা। বোলাররাই, বিশেষ করে 3 পেসার কিন্তু খুব ভালো করছেন। আর তাছাড়াও বোলিংয়ের ক্ষেত্রে রিশাদ হোসেনের কথা আসে, তিনি কিন্তু একটা ম্যাচে ম্যাচ সেরা পুরস্কারও জিতেছেন। তো সেই ক্ষেত্রে বোলাররাই 60-70% একটা ম্যাচ জিতেছেন। ব্যাটারদের কথা বলতে গেলে অবশ্যই তাহিদ হৃদয় আছেন। তাহিদ হৃদয় ধারাবাহিক রয়েছেন রানের দিক দিয়ে। আর মাহমুদুল্লাহ আসলে শেষ দিকে ব্যাটিং করেন, লোয়ার অর্ডারে ব্যাটিং করতে এসে তিনিও মোটামুটি ভালো করছেন। আর বিশেষ করে ব্যর্থ হচ্ছেন টপ অর্ডার ব্যাটার যারা রয়েছেন, বিশেষ করে নাজমুল শান্তর কথা যদি বলতে হয়, তিনি দলের ক্যাপ্টেন। 3টা ম্যাচে তিনি মাত্র 22 রান করেছেন। এটা আসলে সমর্থক বলেন, টিম ম্যানেজমেন্ট, সবার জন্য আসলে এটা হতাশার ব্যাপার। মাত্র 3 ম্যাচে তিনি 3টি ম্যাচ খেলে 22টি রান করেছেন। তারপর হচ্ছে লিটন দাসের কথা যদি বলি, লিটন দাস একটা ম্যাচে হয়তো ভালো খেলেছেন, কিন্তু তিনি আসলে ধারাবাহিকভাবে ফর্মে নেই। তাছাড়াও তানজিদ তামিমের কথা বলতে হয়, তানজিদ তামিম বিশ্বকাপের আগে ভালো খেলেছিলেন, জিম্বাবুয়ে সিরিজে তিনি ভালো খেলেছেন, কিন্তু তানজিদ তামিম কিন্তু এইবারের বিশ্বকাপের শুরু 2টা ম্যাচ তেমন ফর্মে ছিলেন না। লাস্ট ম্যাচে তিনি 35 স্কোর করেছিলেন। সেই ক্ষেত্রে বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের কথাই বলতে হয়, তারাই কিন্তু ব্যর্থ আর কি, বেশি রান করতে পারছেন না। আগামীকালের যে উইকেটটিতে খেলা হবে সেই উইকেটটি বলা হচ্ছে যে মোটামুটি মিরপুরের উইকেটের মতোই। সেই ক্ষেত্রে আপনি যদি নাজমুলের হচ্ছে শান্তর কথা বলেন, তার ব্যাটিং স্টাইলের কথা যদি আমি বলি, সে কিন্তু খুব বেশি পাওয়ার হিটার বা বাউন্ডারি 4 ছক্কার খেলা খুব কমই খেলে। সে হয়তো বা বল অনুযায়ী খেলে বা স্ট্রাইক রেটটা হয়তো বা ম্যাক্সিমাম 100 or 120 থাকে, সিঙ্গেলসটা বেশি ভালো খেলে। তো সেক্ষেত্রে কিন্তু আগামীকালে ম্যাচটা যদি সে তার স্টাইলেই খেলে, তার জন্য কিন্তু অনেক বড় সুযোগ থাকবে আবার রানে ফেরার জন্য। লিটনের ক্ষেত্রেও সেম জিনিস, সে কিন্তু বড় 4 ছক্কা, লাইক আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের কথা বলি, অস্ট্রেলিয়ানদের প্লেয়ারদের কথা বলি, ওপেনারদের কথা বলি, সেরকম কিন্তু খেলে না তারা। তাদের খেলার স্টাইলটা, স্ট্রাইক রেটটা একটু ধরে খেলতে পছন্দ করে। তারা দুজনই যদি তাদের স্টাইলে ব্যাটিং করে, আমার কাছে মনে হয় তারা একটা খুব ভালো পসিবিলিটি থাকবে রান করার। দেখেন, আপনি নাজমুল শান্তর কথা বলছিলেন স্ট্রাইক রেট নিয়ে, তার ব্যাটিং স্টাইল নিয়ে। আপনি লাস্ট 3 ম্যাচে বাংলাদেশের যে স্কোর দেখেছেন, লো স্কোরিং ম্যাচ হয়েছে, সেটা নেদারল্যান্ডসের ম্যাচ বাদ দিলে বাকি 2টা ম্যাচ কিন্তু বাংলাদেশ লো স্কোরিং ম্যাচ খেলেছে, হেরেছে যদিও তার মধ্যে একটা। এখানে এই ম্যাচগুলোতে যদি আমরা দেখি যে বলের সাথে তাল মিলিয়ে যদি রান করা যায় বা কিছু বল কম রেখে যদি রান করা যায়, তাও বাংলাদেশের জন্য রানের চাকাটা আসলে সচল থাকতো। স্পেশালি যখন পাওয়ার প্লেতে যেভাবে আর্লি উইকেট পড়ে যাচ্ছে, এটা কিন্তু দলের জন্য একটা বড় প্রেসার। স্বাভাবিক, আপনি 2টা-3টা উইকেট যখন একসঙ্গে পড়ে যায় হুট করে, তখন কিন্তু আসলে অন্য ব্যাটাররা কিন্তু একটু প্রেসারের মধ্যে থাকেন, সেটা পাওয়ার প্লে হোক বা পাওয়ার প্লের বাইরে হোক, একটু প্রেসারের মধ্যেই থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশের নাজমুল শান্ত বলেন, লিটন দাস বলেন, তানজিদ তামিম বলেন, তারা কেউই কিন্তু আসলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এরকম হুটহাট করে তারা উইকেট দিয়ে আসছেন। সেই জন্য আসলে পরবর্তী যে ব্যাটার রয়েছেন তারা কিন্তু একটা চাপের মধ্যে থাকছেন। আমরা নাজমুল শান্তকে নিয়ে কথা বলছিলাম, তিনি বিশ্বকাপের আগেও তার স্ট্রাইক রেট নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছিল। তিনি এখন পর্যন্ত, যদিও তিনি ক্যাপ্টেন্সিতে সাকসেস সবাই বলছেন, কিন্তু তার ব্যাটিং আসলে ফিরে আসাটা, ব্যাটিংয়ের ফর্মে ফিরে আসাটা খুব বেশি জরুরি বাংলাদেশের জন্য। ক্যাপ্টেন্সিটাই কি তার জন্য প্রেসার হয়ে দাঁড়ালো নাকি?
না আসলে এখানে বলতে গেলে তার ক্যাপ্টেন্সি দেখেন, একটা দলনেতা কিন্তু আসলে ভালো খেলা জরুরি। পুরো টিমের কথা যদি আপনি চিন্তা করেন, দলনেতা যে থাকেন তাকে শুধু ভালো ক্যাপ্টেন্সি করলেই হবে না, অবশ্যই ফর্মে থাকাও জরুরি। কয়েকটা ম্যাচে তিনি খারাপ খেলতে পারেন, কিন্তু আসলে এভাবে টানা ব্যর্থ হলে আসলে টিমের জন্য এটা আসলে নেতিবাচক প্রভাব পড়বে বলা চলে। সেক্ষেত্রে আমরা আশা করব যে নাজমুল সন্তান যেন আবার রানে ফেরে এবং বাংলাদেশকে জয়ে অবদান রাখে। আমরা যদি রিশাদের বোলিংয়ের কথা বলি, বাংলাদেশে কিন্তু লেগ স্পিনার সচরাচর পাওয়া যায় না। রিশাদ হোসেন সে কিন্তু 2 বছর সাইড লাইনে ছিল এবং রিসেন্টলি পারফরমেন্স এবং সুযোগ পাওয়া শুরু করেছে, এবং সুযোগ পাওয়ার পরে সে যেভাবে কাজে লাগিয়েছে, যেভাবে পারফরমেন্স করছে, এটা আসলে প্রশংসার দাবিদার। এবং আমি যদি ভুল না করি, এখন পর্যন্ত বাংলাদেশে হাইয়েস্ট উইকেট টেকার, এই 7টি উইকেট তিনি পেয়েছেন 3 ম্যাচে। তার মধ্যে প্রথম ম্যাচে তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। লাস্ট যে ম্যাচ বাংলাদেশ জিতেছে সেটাও আসলে অনেকেই হয়তো ধারণা করেছিল সেই ম্যাচও রিশাদ ম্যাচ সেরার পুরস্কার জিতবেন, কারণ তিনি কিন্তু সেই ম্যাচের গেম চেঞ্জার। কারণ আমরা দেখছিলাম যে একটা পর্যায়ে কিন্তু রিশাদ হোসেন কিন্তু আমরা দেখছিলাম যে রান দিচ্ছিলেন, কিন্তু একটা পর্যায়ে একটা ওভারেই কিন্তু তিনি আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তিনি গেম চেঞ্জার ছিলেন, তার কারণেই কিন্তু ম্যাচটা আমরা জিতে নিতে পেরেছি। ধন্যবাদ এসকে শাওন এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ শুনছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।